ক্যান্ডিডেট আছেন যে যাদেরকে দেওয়া যায় এরকম। আমি মনে করি যে আমার যে আসন যেখানে যদি ওইখানে বিএনপি এবং দলের বাইরেও আছেন যারা চাচ্ছেন যে বিএনপির প্রার্থী হওয়ার জন্য, তো এরকম আছে যে উপযুক্ত বা যাদের জনসমর্থন আছে এরকম প্রার্থী অনেক আছে। কিন্তু বিএনপি যে এই যে প্রার্থীগুলো যে সিলেক্ট করলো তার আগেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, উনি বারবার বলেছেন যে এবার যে প্রার্থী দলের যে প্রার্থী দেওয়া হবে তাদের অতীত ইতিহাস ঘেঁটে দেখা হবে, যে তাদের যে 15 বছরের যে ইতিহাস, তাদের কার্যক্রম, তারা কি করেছে, জনসম্পৃক্ততা ছিল কিনা, আন্দোলনের মাঠে ছিল না, বা চাঁদাবাজি দখলবাজিতে তাদের নাম আছে কিনা, আওয়ামী লীগের সাথে আতাত ছিল কিনা বা আছে কিনা, এই জাতীয় মানে সবকিছু দেখে তারপর প্রার্থী দেওয়া হবে। হ্যাঁ, এটা আমি মানছি যে এত বড় একটা দল, সব ক্ষেত্রে হয়তো এটা আপনি যে 100% করে ফেলবেন এটা কিন্তু সম্ভব না, কিছুটা ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে যেভাবে বলা হলো যে এইভাবে আমরা প্রার্থী সিলেক্ট করব, বাস্তবে দেখা গেল যে অনেক প্রার্থী আছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো অনেক বড়, কার্যত তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। আমি কয়েকটা বলছি, আমি নিজেই কয়েকজন প্রার্থী সম্পর্কে আমি আমার টাইম লাইনে পোস্ট করেছি এবং অনেকগুলো আছে যে ভাইরাল হয়ে গেছে। তো এগুলো আসলে প্রশ্নবোধক চিহ্নের জন্ম দেয় যে এরা কিভাবে স্থান পেলেন। একটা বড় দলের ফান্ড দরকার, এটাও আমি মানি। রাজনীতি করতে গেলে বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে অনেক বেশি কর্মী বিভিন্ন প্রোগ্রামের জন্য তো খুব বিতর্কিত ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে আপনি দেখেন এই যে দলের যে একজন ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন আমাদের ডক্টর আসাদুজ্জামান খান রিপন ভাই, আসাদুজ্জামান রিপন ভাই, তো ওনাকে কিন্তু দেওয়া হলো না। ওনার আসনে 86 বছর বয়স্ক একজন ভদ্রলোককে দেওয়া হয়েছে শুধুমাত্র টাকার জন্য। আমি একদম সহজ বাংলা যদি বলি, টাকার জন্য, এবং উনি আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছেন। আচ্ছা, আর সেখানে আপনি দেখেন ডক্টর আসাদুজ্জামানের মতো একজন স্বচ্ছ পলিটিশিয়ান, হ্যাঁ, ওনার যে শিক্ষাগত যোগ্যতা, ওনার চরিত্র, উনি একসময় ওই যে ভাবির টাকা দিয়ে চলছেন, কিন্তু সেই টাকাটাও ছিল না। মানে এই যে বিএনপি কে যে মানুষ বলে যে বর্জুয়াদের দল, টাকা দিলে বিএনপিতে সবকিছু হয়, এই যে একটা প্রমাণ। ওনার আর্থিক স্বচ্ছতা নাই দেখে এখন ওনার আসলে এমন একজন লোককে দেওয়া হইলো যার সাথে দলের কোনো সংযোগই ছিল না। আচ্ছা, নাম্বার 2 আপনি আসেন, আমি হবিগঞ্জ, আমার বাড়ি যেহেতু হবিগঞ্জ, আমি হবিগঞ্জ 4 আসনের কথা বলি, যেখানে চুনারুঘাট মাধবপুর আসন, ওইখানে উনি বিএনপিরই ভদ্রলোক ফয়সল চৌধুরী, তিনি একসময় জেলা বিএনপির সভাপতিও ছিলেন। কিন্তু আমি জানি, যেহেতু আমি মাঠের রাজনীতি থেকে উঠে আসা, আমি সেনাবাহিনীতে ছিলাম, 2015 সালে অবসরে যাওয়ার পরে আমিও 3 বছর একদম বিএনপির মাঠে ছিলাম, প্রত্যেকটা প্রোগ্রামে থাকতাম। তো আমি সবাইকে জানি, সবাইকে চিনি যে তারা কিভাবে রাজনীতি করেছে। মানে আমি বিশেষ করে আমার হবিগঞ্জ জেলা বিএনপির, তো ওই সময়ে জনাব ফয়সাল আহমেদকে কোনোদিনই আমরা দেখি নাই, মাঠে দেখি নাই, বা উনি কোথাও আছেন তাও জানি না। তিনি সবসময় লিয়াজু করে চলেছেন। এই যে আমি ফেসবুকে পোস্ট করেছি, দেখেন ওনার 2টা ছেলে চুপ্পুর সাথে ছবি, রাষ্ট্রপতি চুপ্পুর সাথে তার ছেলে 2টার ছবি, ওনার ছবি আছে যে স্বামী স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে। আপনি বলেন তো, মোমেনের সাথে বিএনপির একজন লোকের কি কাজ, বা রাষ্ট্রপতি চুপ্পুর সাথে ফয়সল সাহেবের ছেলেদের কাজ কি? ওনারা যদি সত্যিকারের বিএনপি হইতেন, ওনাদেরকে কি আওয়ামী লীগ কোনো প্রশ্রয় দিত, ওনাদেরকে স্থান দিত? আমি তো বিএনপির কোনো পদে নাই, কোনো কিছুতে নাই, কিন্তু আমার পুরা 14 গোষ্ঠী, আমার পরিবার সহ ঘর বাড়ি ছাড়া ছিল। কেন ছিল? লেফটেন্যান্ট কর্নেল হাসনাত স্যার, তার তো কোনো রাজনৈতিক দলের না, ওনাকে গুম করে নিয়ে গেল শুধুমাত্র কি ভিন্ন মত হওয়ার কারণে। উনি হয়তো মনে মনে বিএনপিকে ভালোবাসেন, এই কারণেই কিন্তু ওনাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। তারপর তো কি সবই আমরা জানি। তো সেখানে আপনি পলিটিক্যাল দলের সাথে অ্যাক্টিভ রাজনীতি করার পরে আপনার কিভাবে সম্পর্ক থাকে আওয়ামী লীগের সাথে? আবার কিভাবে নমিনেশন পান সেটাই তো কারণ কি, ওই যে ফয়সল সাহেবের টাকা আছে, অথচ আমরা জানি ওই আসনেই ওইখানে কারা কারা মাঠে ছিল। আবার এটা তো গত ওই যে বিএনপির লোকজন যে গল্প করে
যে 15 বছর আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। সত্যিকার অর্থে বেগম খালেদা যে নিজেই তো বলছেন যে কেউ তোমরা মাঠে ছিল না, আসলেই ছিল না। হরতাল অবরোধ রাখলে আপনি দেখেন বিএনপির অবরোধ কিন্তু এখনো চলতেছে, ওইটা কিন্তু আর প্রত্যাহার করা হয় নাই, মনে আছে আপনার? অনির্দিষ্টকালের জন্য অবরোধ। হ্যাঁ, অনির্দিষ্ট এখনো কিন্তু প্রত্যাহার করা হয় নাই। হ্যাঁ, ওটা অটোমেটিক এখনো চলতেছে, কারণ ওই যে হরতাল ডাকা হয়তো মাঠে কেউ ছিল না। সুতরাং এই যে আমরা এত অ্যাগ্রেসিভ এইভাবে যে লেখি, বিএনপির কর্মী সমর্থকরা দেখবেন যে আমাকে মানে ওরা প্রচুর গালাগালি করে। আরে ভাই, তোমরা কেন গালাগালি করো? 15 বছরের মাঠের চিত্রকে আমরা দেখি নাই? কারণ আমি তো রাজপথের কর্মী, রাজপথ থেকে আসছে, আমাদের কষ্ট আছে, আমাদের জ্বালা আছে যে এই দলটার জন্য আমরা কি করেছি। বেগম খালেদার জন্য ওই যে যেদিন জেলে নেয়, বিএনপির কেউ তো রাস্তায় নামে নাই, আমরা ওই দিন ছিলাম, রাস্তায় ছিলাম। পদধারী নেতাদেরকে মোবাইলে ফোন করে পাই নাই, তারা ঘুমাইছে মোবাইল বন্ধ করে। তো ওরা এখন দেখেন মনোনয়নের জন্য আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো কোন কোন নেতা মুনাফিক বেঈমান এদেরকে দেওয়া হয়েছে। আপনি বলেন তো বরকতুল্লাহ বুলুকে যে মনোনয়নটা কেন দেওয়া হলো? বরকতুল্লাহ বুলু সেই 1/11 একজন মাস্টার মাইন্ড, যার সুপারিশে হয়তো ওই যে জেনারেল মঈনুদ্দিনকে সেনাপ্রধান বানানো হয়েছিল। হ্যাঁ, তারপরে তো আমরা জানি যে কি হয়েছে। এরপরেও এই যে ইভেন এই যে এখন পর্যন্ত বরকতুল্লাহ বুলু, আপনি তার ছেলে ওই আগস্ট বিপ্লবে তার ছেলের ভূমিকা ছাড়া বরকতুল্লাহ বুলুর আর কি অবদান আছে? চাঁদাবাজি, টেন্ডারবাজি, সবকিছুর জন্য ওই যে নোয়াখালীতে যা কিছু হচ্ছে, নোয়াখালী না লক্ষ্মীপুরে বদলকের বাড়ি, ওই বরকতুল্লাহ বুলুর নাম আছে। তারপর আপনি দেখেন এই যে ইয়াতে মানিকগঞ্জ 1 আসনে যে ওই যে মুন্নু সিরামিকের যে এই আপুটার নাম কি, উনাকে দেওয়া হলো। উনি দেখলাম বঙ্গবন্ধুর আদর্শের প্রচার করতেছেন, ভিডিও আছে আমার কাছে। হ্যাঁ, এই হাসিনার জন্মদিনে উনি গাছ লাগাচ্ছেন, মানে এগুলো কি? আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বা আওয়ামী লীগের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক আছে, এই জাতীয় লোককে অবশ্যই অ্যাভয়েড করা উচিত ছিল, কিন্তু অ্যাভয়েড করা হয়নি। এসালাম সম্পর্কিত অনেককেই দেওয়া হয়েছে, যে নমিনেশন দেওয়া হয়েছে। তো এখানে অনেকেই বিশেষজ্ঞরা মনে করতেছে যে এই যে নমিনেশন গুলো দেওয়া হয়েছে, এগুলোর পিছনে কোনো আর্থিক কোনো কেলেঙ্কারি আছে। আর নাহলে কিসের যোগ্যতা এই সমস্ত লোক যারা দলের সাথে সম্পৃক্ত ছিল না, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলছে?